হ্যালো চ্যাম্পিয়ন্স, তোমাদের প্রিপারেশন কেমন চলছে? সব কিছু বুঝতে পারছো তো আমাদের ক্লাসগুলো? আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যাট বক্সে তোমরা যোগাযোগ করবে। তো আজকে আমাদের যে লেসনটা হবে সেটা প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা হরমোনের প্রভাবে বা হরমোনের বেশি ক্ষরণে কিংবা হরমোনের কম ক্ষরণ হলে কি কি রোগ হতে পারে, বা আমাদের ক্লাস 10-এর কোন কোন রোগগুলি পড়লে আমরা ইজিলি 70 পেতে পারি রিটেন পরীক্ষায় তোমাদের, তাই তো? তো শুরু করি আমরা আমাদের যে হরমোনের প্রভাবে বা কম ক্ষরণে বা হরমোনের বেশি ক্ষরণে কোন কোন রোগ হয়। দেখো, একটা প্রথম রোগের একটা নাম যেটা খুব প্রায় তোমাদের পরীক্ষায় আসে, রোগটির নাম হচ্ছে কুসিং বর্ণিত সিনড্রোম বা কুসিং সিনড্রোম। এই রোগটি পরীক্ষায় দেয় তোমাদের, এই রোগটি কোন হরমোনের প্রভাবে হয়। ঠিক আছে, তো তোমরা শুধু মনে করো যে আমাদের কি হয়েছিল অ্যাকচুয়ালি। এই রোগটি হচ্ছে আমাদের অ্যাড্রেনাল যে গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থিটা কোথায় অবস্থিত আমাদের মনে আছে তো? আমাদের অ্যাড্রেনাল গ্রন্থিটা রেনাল মানে আমি কি বলেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই? নোটবুক খোলো, দেখো তোমাদের লেখা আছে, যেখানে আমরা বুঝবো যে রেনাল মানে কিডনিতে সেই গ্রন্থিটা আমাদের অবস্থিত। তো এই অ্যাড্রেনাল গ্রন্থি যদি বেশি করে হরমোন ক্ষরণ করতে শুরু করে তাহলে আমাদের দেহের মধ্যে যে রোগটা হয় বা যে সিনড্রোম বা যে লক্ষণগুলো দেখা যায় সেই সিনড্রোমকে আমরা বলি কুসিং সিনড্রোম। এবার বলতে পারো স্যার এটা কেন হয়? আমরা যে হরমোনের ফিডব্যাক মেকানিজম পড়েছিলাম, যে আমাদের যে বিগ বস অর্থাৎ ব্রেনের একটি পার্ট হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাসের থেকে একটি পদার্থ খরিত হয়েছিল যাকে আমরা বলেছিলাম ARH, অ্যাড্রেনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, যার প্রভাবে পিটুইটারি গ্রন্থির ACTH নামক একটি হরমোন ক্ষরণ করেছিল, যেটি আমাদের অ্যাড্রেনাল গ্রন্থির ওপরে কাজ করবে, অর্থাৎ অ্যাড্রেনাল গ্রন্থিকে স্টিমুলেট করবে বেশি করে হরমোন ক্ষরণ করার জন্য। আর যদি অ্যাড্রেনাল গ্রন্থি আমাদের বেশি করে হরমোন ক্ষরণ করে তাহলে আমাদের দেহের মধ্যে ব্যালেন্সটা নষ্ট হয়, আর তার ফলে আমাদের দেহের মধ্যে নানা রোগ হতে পারে কিংবা নানা রোগের লক্ষণ দেখা যেতে পারে। তারই মধ্যে আমাদের একটা আজকে যে তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে একটা রোগ, তার হচ্ছে নাম কুসিং সিনড্রোম। তাহলে এই রোগটি হচ্ছে আমাদের কীভাবে মনে রাখবো যে এই রোগটি কুসিং সিনড্রোম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্রন্থির দ্বারা এই রোগটি হয়। কীরকম? আমাদের ব্রেনের একটি অংশ আমরা কি বলেছিলাম? হাইপোথ্যালামাস। তোমরা কিন্তু সবাই এটা নোট করো, হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাস থেকে একটি রিলিজিং পদার্থ খরিত হয়েছিল, তার নাম আমরা কি লিখেছিলাম? ARH। মনে আছে তো নাকি? তোমরা খাতা খোলো, দেখো আমি সুন্দর করে ছক করে লিখেছিলাম কিন্তু, বা যারা প্রিভিয়াস ক্লাস দেখোনি তারা ডিসক্রিপশনে গিয়ে আমাদের প্রিভিয়াস ক্লাসটা দেখে ফেলো। ঠিক আছে, তো হাইপোথ্যালামাস থেকে এমন একটি পদার্থ খরিত হয় যার নাম হচ্ছে ARH, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। অর্থাৎ এমন একটা পদার্থ রিলিজ করছে যেটা আমাদের কার উপরে কাজ করবে? পিটুইটারি গ্রন্থির উপরে কাজ করবে। পিটুইটারি গ্রন্থির উপরে কাজ করবে বা পিটুইটারি গ্রন্থিকে পজিটিভ স্টিমুলেশন দেবে আমাদেরকে ARH। তার ফলে পিটুইটারি একটি হরমোন ক্ষরণ করবে, তার নাম হচ্ছে আমাদের ACTH, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনটি অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে পজিটিভ সিগন্যাল দিলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমাদের যে বিভিন্ন রকমের হরমোনগুলো ক্ষরণ করে সেগুলো কিন্তু সেই হরমোনগুলো ক্ষরণ করা শুরু করে। বোঝা গেল? তো এবার দেখা গেল যে এই পিটুইটারি গ্ল্যান্ড যে ACTH হরমোনটা ক্ষরণ করছে, এই ACTH অর্থাৎ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এই হরমোন যদি খুব বেশিভাবে ক্ষরিত হয়, ওপরে আরও দিয়ে আমরা লিখছি মানে খুব বেশিভাবে ক্ষরিত যদি হয়, তাহলে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড যে আমাদের গ্লুকোকর্টিকয়েড অথবা মিনারেলোকর্টিকয়েড আর যে সেক্স স্টেরয়েড হরমোনগুলো অ্যাড্রেনাল গ্রন্থির বিভিন্ন স্তর থেকে ক্ষরিত হয়, তার মধ্যে যে হরমোনটি প্রথমে নাম বললাম যার নাম গ্লুকোকর্টিকয়েড, যদি আমাদের দেহের মধ্যে বেড়ে যায় তাহলে কিন্তু এই কুসিং সিনড্রোম রোগটা আমাদের দেখা যায়। এবার আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এই কুসিং সিনড্রোম দেখে আমরা চিনবো কীভাবে? একদম সোজা কথা, মনে রাখবে, দেখবে এইসব লোকেদের যদি আমি এটা মুখ কল্পনা করি, ঠিক আছে, মুখ হলে এটা কী হবে? ওঠ চুল, আর চুল যেখানে শেষ হয়েছে আমাদের গলা, তাই তো? এই গলা যে আমরা বলি, আর এখান দিয়ে আমাদের পিছনে যে পিঠ শুরু হয়, আমাদের ব্যাক সাইড শুরু হয়, এই কাঁধ বলি তো আমরা, এই জায়গাটাই, এই জায়গা অংশটা কিন্তু ফুলে যাবে, অর্থাৎ এখানে দেখা যাবে এই বেশিরভাগই ফ্যাট কিংবা লিপিডের একটা স্তর পড়ে গেছে। কুসিং সিনড্রোমের বৈশিষ্ট্য হচ্ছে, আর ওদের
মুখটা প্রায় গোলাকার হয়ে যাবে আর চোখগুলো রাউন্ড শেপ হয়ে যাবে। আর মুখের মধ্যে হালকা হালকা করে যে আমাদের চুলের পরিমাণ বা লোমের পরিমাণ সংখ্যা বেড়ে যাবে মুখে, বুকে ইত্যাদি। তাহলে আমরা কী কী বৈশিষ্ট্য মনে রাখবো? কুসিং সিনড্রোমের প্রথম হচ্ছে আমাদের গলার উপরে বা কাঁধের এই জায়গায়, মাথার নিচে, সেখানে কী হবে, আমাদের ফ্যাট বা লিপিডগুলো কিন্তু একটা স্তর জমা হয়ে যাবে। কোন সিনড্রোমে? কুসিং সিনড্রোমে। তাহলে কুসিং সিনড্রোম তোমরা যদি বলতে হয় তাহলে কি বলবে? যে ACTH এর অধিক ক্ষরণের ফলে আমাদের কোন সিনড্রোমটা হয়? কুসিং সিনড্রোম। আর ACTH কোথায় কাজ করে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে পজিটিভ স্টিমুলেশন দেয়, যার ফলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমাদের সেই নানান ধরনের হরমোনগুলো তৈরি করে। যেটা তোমাদের বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে, যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আরেকটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট হরমোন তোমরা প্রায় বলে থাকো, আপাতকালীন হরমোন বা অ্যাড্রেনালিন। মনে আছে তো? বেশ ভালো। চলো নেক্সট আমরা পড়বো যে রোগটির নাম, সে হচ্ছে আমাদের হাইটের উপরে ডিপেন্ড করে রোগ হচ্ছে। কেউ দেখবে তোমাদের আশপাশে অনেকে লম্বা, মোটামুটি নর্মালি বা ইন্ডিয়ান কালচার বা আমাদের যে এদেশের যে লোকের ন্যূনতম হাইট মোটামুটি আমাদের 6 থেকে কিংবা 5 থেকে শুরু করে 6-7-এর মধ্যে পড়ে। তো এগুলো হচ্ছে আমাদের হাইট। তো দেখা গেল কেউ আমাদের নর্মাল উচ্চতায় আছে, আবার কেউ অনেক তার নিজের স্বাভাবিক উচ্চতা থেকে অনেক তার উচ্চতা অনেক কম হয়। তো এগুলো কেন হয়? এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে হরমোন ফিডব্যাকের জন্য, হরমোনের প্রভাবে এই রোগগুলি কিন্তু আমাদের দেহে দেখা দিতে পারে। দেখো, আর নেক্সট তোমাদের যে দ্বিতীয় রোগ হচ্ছে একটা আমরা বলতে পারি বামানত্ব। বামানত্ব এই রোগটি কার অভাবে হয়? তোমরা নিশ্চয় প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে গ্রোথ হরমোন নাম শুনেছো তো? গ্রোথ হরমোন মানে যে হরমোনটি আমাদের গ্রোথ করাবে, অর্থাৎ বৃদ্ধি করাবে। যদি এই গ্রোথ হরমোন কম ক্ষরণ হয়, এই গ্রোথ হরমোন যদি কম ক্ষরণ হয়, তাহলে আমাদের দেহের মধ্যে যে রোগটি দেখা যায় তার নাম হচ্ছে আমাদের বামানত্ব। যেমন কম ক্ষরণে আমাদের রোগ হচ্ছে বামানত্ব, তেমনই কিন্তু এই গ্রোথ হরমোন যদি খুব আবার বেশিভাবে ক্ষরিত হয়, তখন কিন্তু আর একটি রোগ হয়, তার নাম হচ্ছে আমাদের অতিকায়ত্ব। মানে খুব লম্বা, খুব বেশি গ্রোথ হরমোনটা বেশিভাবে ক্ষরিত হয়, প্রচুর পরিমাণে যদি উৎপন্ন হয়, তাহলে কিন্তু আমাদের শুধু বামানত্ব না, অতিকায়ত্ব রোগটা আমাদের দেখা যায়। তাহলে দেখো 2 নম্বর রোগ আমরা কি লিখেছি? বামানত্ব। আর 3 নম্বর হচ্ছে আমাদের অতিকায়ত্ব, যেটা কিনা আমাদের গ্রোথ হরমোনের বেশি ক্ষরণ হলে এই রোগটি হয়, অতিকায়ত্ব রোগ হয়। তোমাদের প্রায়শই শর্ট কোশ্চেনে দেখতে পাবে এই সব রোগ কোন হরমোনের অভাবে বা কোন হরমোনের প্রভাবে বা কোন হরমোনের বেশি ক্ষরণে রোগগুলি হচ্ছে তোমাদের জিজ্ঞেস করে ফেলে। আর তোমরা এই ক্লাস করলে ইজিলি বুঝতে পারবে, বেশি চাপ নেওয়ার দরকার নেই, কঠিন করে ভাবার দরকার নেই। এর পরবর্তী তোমরা যখন আগামীতে 11 বা 12 উঠবে, তখন কিন্তু এগুলো বেশ তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এখন শুধু আমাদের মনে রাখা কি দরকার? কোন রোগ কোন হরমোনের প্রভাবে হচ্ছে বা কোন হরমোনের বেশি ক্ষরণে কিংবা কম ক্ষরণে। ঠিক আছে? তাহলে আমরা 3টি রোগ জানা গেল, আমাদের 3টি রোগ সম্বন্ধে আমরা পড়লাম। এক হচ্ছে আমাদের কুসিং সিনড্রোম, দ্বিতীয়ত হচ্ছে বামানত্ব, তৃতীয়ত হচ্ছে অতিকায়ত্ব। বামানত্বর জাস্ট অপোজিট হচ্ছে অতিকায়ত্ব, তাই তো? নেক্সট আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে আমরা খুব পরিচিত একটি রোগ, যার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস, তোমরা নোট করছো তো? ডায়াবেটিস ইনসিপিডাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে এটা জানতেই হবে। আর এই ডায়াবেটিক নিয়ে কিন্তু তোমরা খুব কনফিউশনে পড়ে যাও, প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, তবুও আজকে আবার বলে দিচ্ছি। তাহলে এটা আমাদের হচ্ছে 4 নম্বর রোগ। তারপর হচ্ছে 5 নম্বর যদি লিখি আমরা ডায়াবেটিস মেলিটাস। দুটোই কিন্তু নামটা তোমরা প্রায় গুলিয়ে ফেলো, আজ থেকে আর গোলাবে না, ঠিক আছে? ডায়াবেটিস মেলিটাস, এই দুটি ডায়াবেটিক আমাদের সাধারণত বেশিরভাগ দেখতে পাই। তো কোন ডায়াবেটিকটা কোন হরমোনের প্রভাবে বা কার প্রভাবে হচ্ছে, আমরা সেটা কিন্তু ভালো করে আজ থেকে বুঝে নেব। তোমরা জানো প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আমাদের পিটুইটারির দুটো ভাগ, একটা হচ্ছে অগ্র পিটুইটারি আর একটা হচ্ছে আমাদের পশ্চাৎ পিটুইটারি। কীরকম? যদি আমরা এখানে পিটুইটারি লিখি, তাহলে পিটুইটারি হচ্ছে আমরা দুটো ভাগ বললাম, ঠিক আছে? একটাকে আমরা বললাম অগ্রভাগ, একটা কি ভাগ বললাম? অগ্রভাগ, আর একটা হচ্ছে আমাদের পশ্চাৎ ভাগ। জাস্ট মনে রাখবে এই পশ্চাৎ ভাগ থেকে দুটি হরমোন বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে, তবু আবার মনে করাচ্ছি, দুটি হরমোন ক্ষরিত হয়, যে তোমাদের ক্লাস 10 সিলেবাস অনুযায়ী মনে রাখতে হবে। একটা হচ্ছে ADH, তাই তো, অ্যান্টি ডাইউরেটিক হরমোন,
আর একটা নেক্সট হচ্ছে আমাদের যেটা পড়তে হচ্ছে অক্সিটোসিন, তাই তো। এগুলো হচ্ছে আমাদের সরাসরি পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়ে আমাদের দেহের মধ্যে এগুলো ব্যালেন্স করে বা দেহের মধ্যে ব্যবহৃত হয়। তো এই যেখানে এডিএইচ লিখেছি না, আর লিখেছি কি আমরা অক্সিটোসিন, তাহলে আমাদের মনে রাখতে হবে পিটুইটারি পশ্চাৎ ভাগ থেকে দুটি হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে আমাদের অক্সিটোসিন। দেখো তোমাদের একেবারে আমি কিন্তু কঠিনভাবে বইয়ের মতো করে বোঝাচ্ছি না, জাস্ট তোমাদের যতটুকু পড়লেই তোমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে, আর কিছু শিখতে পারবে, প্লাস অন্য কাউকে বোঝাতে পারবে, ঠিক আছে। তো দেখো তাহলে পিটুইটারি দুটো ভাগ বললাম, একটা হচ্ছে অগ্র আর একটা হচ্ছে পশ্চাৎ থেকে বললাম মেনলি তোমাদের ক্লাস 10 দুটো হরমোন পড়তে হবে, তার নাম হচ্ছে এডিএইচ, যেটাকে বলা হয় অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। লিখে ফেলো, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, দেখো আমি তোমাদের বলেছিলাম যে নাম থেকে তোমরা প্রায় এর মানেটা বুঝে যাবে যে অ্যাকচুয়ালি ও বলতে কি চাইছে। দেখো আমি এখানে কি লিখেছিলাম, ইউরেটিক মিনস কি, ইউরেটিক থেকে আমরা মনে রাখবো যে কোনো হয়তো ইউরিন ব্যাপার, অর্থাৎ বা মূত্রর কোনো ব্যাপার হচ্ছে। ইউরিন মানে আমরা নর্মালি বাংলায় কি বলি গো, মূত্র, তাই তো। তাহলে ইউরিন মানে হচ্ছে আমাদের মূত্র, আর এই হরমোনের নাম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। তার মানে এই হরমোন নিশ্চয় আমাদের মূত্র উৎপাদন বা যেখানে মূত্র গঠন হয় বা মূত্র তৈরি হয় সেখানে হয়তো এই হরমোনটি কাজ করতে পারে। আর আমরা জানি আমাদের দেহের যে মধ্যে ফিল্টার হয় সেটা কিন্তু বেশিরভাগই কিডনিতে হয়। কোথায়? বৃক্কতে হয়। কার মাধ্যমে? নেফ্রনের মাধ্যমে। কার মাধ্যমে হয় আমাদের গো? নেফ্রনের মাধ্যমে। জানি আমরা এটা তো, নাকি? ঠিক আছে, না জানলে ভালো, জেনে নাও আজকে যে আমরা লিখলাম পশ্চাৎ পিটুইটারিতে দুটো হরমোন ক্ষরণ হয়, একটা হচ্ছে এডিএইচ আর দ্বিতীয় হচ্ছে আমাদের অক্সিটোসিন। এডিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। কীভাবে মনে রাখবো যেটা কোথায় কাজ করবে? আমরা মনে রাখবো ইউরেটিক থেকে ইউরিন মানে হচ্ছে মূত্র উৎপাদনে ওখানে হয়তো এই হরমোনটি কাজ করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে অক্সিটোসিন, যেটা আমাদের মাতৃদেহে ব্যবহৃত হয়। কীরকমভাবে? যখন একজন মা তার বাচ্চা প্রসব করে তখন তার সন্তানের জন্য যে আমাদের প্রত্যেকের মায়ের যে দুগ্ধ ক্ষরণ হয় সে কিন্তু এই হরমোনের জন্যই বা এই হরমোনের প্রভাবে হয়। বোঝা গেল? আর দ্বিতীয় হচ্ছে এই অক্সিটোসিন হরমোন, যখন একজন মা তার বাচ্চা প্রসব করে বা সেই সময় যে জরায়ুর পেশির সংকোচনগুলো হয় সেটা কিন্তু অক্সিটোসিন হরমোনের প্রভাবে হয়। মনে রাখবো, ঠিক আছে। এবার আমরা চলে আসি মেন যেখানে লিখেছিলাম ওই হরমোন, কেন আমরা এই হরমোনটা আগে জানলাম তোমরা এক্ষুনি বুঝে যাবে, ঠিক আছে। দেখো আমরা কী লিখেছি, ডায়াবেটিস ইনসিপিডাস আর ডায়াবেটিস মেলিটাস। এই দুটো হরমোন তো বললাম পশ্চাৎ থেকে, আর অগ্র থেকে প্রিভিয়াস ক্লাসে যে হরমোনগুলো বলেছিলাম সেগুলো কিন্তু সবই আমাদের অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। আর এখানে ক্লাসটা লম্বা হয়ে যাবে বললে তোমরা জাস্ট প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে, সেখানে যাও আর আমার আগের ভিডিওগুলো দেখে নাও, তুমি বুঝে যাবে যে মানে অর্থাৎ বাকি প্রিভিয়াস ক্লাসে যে হরমোনগুলো পড়িয়েছিলাম বা যে গ্রন্থিগুলো পড়িয়েছিলাম সবই কিন্তু আমাদের অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলি নিয়ন্ত্রণ করছিল। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো এবার এই ডায়াবেটিসের মধ্যে ইনসিপিডাস যেখানে হবে এই রোগটি হবে আমাদের মনে রাখতে হবে যদি এডিএইচ কম ক্ষরণ হয়। যদি এডিএইচ কম ক্ষরণ হয়, কি মনে রাখবো? যদি এডিএইচ কম ক্ষরণ হয়। বুঝা গেল কেন এটি যে কথা বলেছিলাম যে এই ডায়াবেটিস ইনসিপিডাসের দেখো এখানে হর্ষই আছে না, এখান থেকে আমরা মোটামুটি মনে রাখার জন্য বলতে পারি হর্ষই দিয়ে ইউরিন ব্যাপারটা, যেখানে কাজ করবে কে? এডিএইচ। আর এডিএইচ কাজ করে কি? বৃক্কীয় পুনঃশোষণ বৃদ্ধি করে। আমি কি বললাম? রেচনের অর্থাৎ যে দেহের মধ্যে ফিল্টার হয় সেটা কিন্তু আমাদের কোথায় বেশি হয়? কিডনির মধ্যে, কিডনির নেফ্রনের মধ্যে। তো সেই কিডনিকে বাংলায় বলা হয় বৃক্ক। আর যেখানে বৃক্কের মধ্যে যে শোষণ কার্যগুলো হয়, দেহের মধ্যে আমাদের ফিল্টার কাজগুলো চলে, তাকে বলা হয় বৃক্কীয় শোষণ। এডিএইচ কাজ কি করে? বৃক্কীয় শোষণকে ঠিকঠাক সমতা মেনটেন করে রাখে, অর্থাৎ এই বৃক্কীয় শোষণে কিন্তু এডিএইচ হরমোনটি কাজ করে। এবার যদি এডিএইচ হরমোন তোমার কম ক্ষরণ হচ্ছে তাহলে কি হবে? বৃক্কের এই যে শোষণ প্রক্রিয়াটা কমে যাবে, অর্থাৎ বৃক্কের মধ্যে যদি শোষণ প্রক্রিয়া বেশি করে না হয় তাহলে আমাদের কি হবে? বারবার মূত্রত্যাগের ইচ্ছা হবে, অর্থাৎ বহুমূত্র রোগ দেখা যাবে। কি দেখা যাবে? বহুমূত্র রোগ দেখা যাবে। সেই রোগকে আমরা কি বলবো? ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে কিভাবে মনে রাখবো? ডায়াবেটিস ইনসিপিডাসের হর্ষই থেকে আমরা কি মনে রাখবো? ইউরিন।
যে ইউরিনে অর্থাৎ মূত্র যেখানে তৈরি হচ্ছে অর্থাৎ বৃক্কের নেফ্রনে যে বৃক্কীয় শোষণটা হয়, দেহের অতিরিক্ত জলগুলি বারবার করে ফিল্টার করে বৃক্ক নিজের শরীরের মধ্যে ফিরিয়ে দেয়। দেখা গেল এই এডিএইচ হরমোন নর্মালি কাজ করছিল, তখন একটি বৃক্ক পরিমাণ মতো জল শোষণ করে মূত্রের আকারে বের করছিল। আর যখনই এডিএইচ হরমোন কম ক্ষরণ হবে তখন কি হবে, এই বৃক্কীয় শোষণটা কমে যাবে। তার ফলে দেহের মধ্যে যে আমাদের জলটা প্রয়োজনীয় জলটা দেহে থাকছিল বা যে রেখে দিচ্ছিল বৃক্ক, সেটা কিন্তু আর হবে না, দেহের বাইরে ডাইরেক্টলি বেরিয়ে যাবে। তাহলে আমাদের কী হবে, বারবার মূত্র ত্যাগের ইচ্ছা হবে। সেই জন্য আমি এখানে লিখেছি বহুমূত্র রোগ হবে, অর্থাৎ বারবার করে মূত্র ত্যাগের ইচ্ছাটা বৃদ্ধি পাবে। এই ধরনের রোগকে আমরা কি বলবো, ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে যে কোশ্চেনে আসে যে ডায়াবেটিস ইনসিপিডাস কোন হরমোনের প্রভাবে হয়, তোমরা সোজা সোজা কথা বলবে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কম ক্ষরণ হলে কী রোগ হবে আমাদের, ডায়াবেটিস ইনসিপিডাস। বুঝা গেল? এরপরে যে সব থেকে ইন্টারেস্টিং লিখেছি আমরা ডায়াবেটিস মেলিটাস। প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আমরা সুগার নিয়ে অনেকে মনে ডাউট, অনেকের আমাদের বাড়ির বা ফ্যামিলির মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ লোকের যারা সিনিয়র লোক তাদের প্রায় এখন দেখা যায় তারা সবাই সুগার টেস্ট করে। সুগার টেস্ট মানে দেহের মধ্যে চিনি টেস্ট করে নাকি? চিনি টেস্ট করে না, কিন্তু দেহের মধ্যে রক্তের মধ্যে যে আমাদের গ্লুকোজ তার মাত্রা নির্ণয় করে। সুগার মানে আমরা চিনি বুঝবো না, কীরকম সুগার হওয়া মানে কি আমার ঘাম দিয়ে চিনি বেরোবে এরকম ব্যাপার, এরকম কিন্তু নয়। রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে, সেটা হচ্ছে আমাদের সুগার হওয়ার লক্ষণ, বা আমরা সুগার নর্মালিভাবে পরিচিত যে এই রোগটাকে হয়তো আমাদের দেহে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে আমাদের দেহে সুগার হবে, মনে থাকবে, বা ডায়াবেটিস হবে। ডায়াবেটিস আবার দুভাবে হতে পারছে, একটা দেখা হলো আমাদের ইনসিপিডাস আর একটা হচ্ছে মেলিটাস। আর ইনসিপিডাসের ক্ষেত্রে কী হবে বললাম, এডিএইচ এর কম ক্ষরণে বৃক্কীয় পুনঃশোষণটা কী হবে গো, কমে যাবে। কমার ফলে আমাদের কি হবে, বেশি করে বহুমূত্র অর্থাৎ বারবার মূত্র ত্যাগের ইচ্ছা হবে। তখন এই অবস্থায় আমরা কি বলবো, ডায়াবেটিস ইনসিপিডাস। নেক্সট ডায়াবেটিস মেলিটাস, যে আমরা বললাম প্রথমে বললাম তোমাদের সুগার। আর আমরা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে যে অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়, জানা আছে আমাদের, অবশ্যই জানা থাকবেই। কি হবে, অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। আর এই ইনসুলিন হরমোনের মেন কাজ হলো আমাদের দেহের গ্লুকোজকে শোষণ করতে সাহায্য করা বিভিন্ন কোষ কলার মাধ্যমে। বোঝা গেল? ইনসুলিন হরমোন কি করবে, আমাদের দেহের গ্লুকোজকে শোষণ করতে হেল্প করবে। বোঝা গেল? মানে আমাদের দেহের মধ্যে যদি গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে তাহলে কোন হরমোন বেশি করে করবে, ইনসুলিন হরমোন। তোমাদের জাস্ট ক্লাস 10-এ যতটুকু মনে রাখা দরকার ততটুকু আমি তোমাদের বলছি, বেশি করে কিন্তু একদমই চাপ দিচ্ছি না, যাতে তোমাদের ডায়াবেটিস সম্বন্ধে যে কেউ কোশ্চেন করুক অ্যাটলিস্ট তুমি বলতে পারবে যে এই দুটো ডায়াবেটিসের মধ্যে পার্থক্যটা কী। মেলিটাস থেকে আমরা কী মনে রাখবো, মিষ্টি ম দিয়ে মনে রাখা যায় তো। যেখানে সুগার বলছি আমরা, যেটা হচ্ছে ইনসুলিন হরমোনের অগ্নাশয় গ্রন্থি থেকে, যে অগ্নাশয় গ্রন্থির বিটা কোষ থেকে আমাদের কোন হরমোন খরিত হয়, কোন হরমোন, ইনসুলিন। আর এই ইনসুলিনের মেন কাজ হচ্ছে আমাদের গ্লুকোজ পুনঃশোষণ করা, গ্লুকোজকে শোষণ করে দেহের কলাকোষের মধ্যে পৌঁছে দেওয়া। বুঝা গেল? যদি এবার আমাদের দেহের মধ্যে এই ইনসুলিন হরমোন কম ক্ষরণ হতে শুরু করলো, ইনসুলিন হরমোন যদি দেহের মধ্যে তৈরি না হয় তাহলে কি দেখা দেবে, আমাদের মধ্যে দেহের মধ্যে বা দেহের রক্তের মধ্যে আমাদের গ্লুকোজের পরিমাণটা অনেক বেড়ে যাবে। গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, আর গ্লুকোজের পরিমাণ যদি আমাদের দেহের মধ্যে বেড়ে যায় তাহলে অতিরিক্ত গ্লুকোজ আমাদের মূত্রের মাধ্যমেও কিন্তু বেরোতে শুরু হয় বা বেরিয়ে যায় দেহের মাধ্যমে। এই অবস্থাকে বলবো আমরা ডায়াবেটিস মেলিটাস। বোঝা গেল? কি লিখবে, ডায়াবেটিস মেলিটাস। তাহলে দুটো আমাদের ডায়াবেটিসের মধ্যে পার্থক্য বোঝা গেল, যেটা ডায়াবেটিস ইনসিপিডাস হর্ষইদে কি মনে রাখবো, ইউরিন মানে হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কম ক্ষরণে হয়। আর যেটা লিখেছি ডায়াবেটিস মেলিটাস, সেটা হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে যে হরমোন ইনসুলিনটি খরিত হয় তার কম ক্ষরণে, ইনসুলিনের কার হবে, লিখেছি নিচে আরও লিখেছি, মানে ইনসুলিনের কম ক্ষরণে দেহের মধ্যে গ্লুকোজের পরিমাণটা কিন্তু বেড়ে যায়। তার ফলে কি হয়, দেহের গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। আর এই গ্লুকোজ দেহের যে রেচন ক্রিয়া বা আমাদের যে মূত্র ত্যাগ, সেই মূত্র ত্যাগের মাধ্যমে কিন্তু গ্লুকোজও দেখা যায় বের হয় দেহের বাইরে। এই অবস্থাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। বোঝা গেল? চলো, অনেকক্ষণ ধরে রোগ সম্বন্ধে পড়লাম, তো তোমরা হয়তো বোর হয়ে গেছো, একটা গল্প বলা যাক। কীরকম গল্প,
যে মানে এই পড়া নিয়ে গল্প তোমাদের, জাস্ট শুধু আমি তোমাদের মনে করিয়ে দেবো কী হয়। আমাদের দেহের মধ্যে বিগ বস কে গো? তোমরা জানো তো বিগ বস কে? ব্রেন, তাই তো? আর এই ব্রেনের একটা পার্ট কি আমাদের বলেছিলাম? হাইপোথ্যালামাস, তাই তো গো? হাইপোথ্যালামাস। এই টার্মগুলি তো অসুবিধা হচ্ছে কি তোমাদের? আশা করি হবে না, অনেক দিন ধরে তোমাদের ক্লাস হচ্ছে, প্রতিদিনই প্রায় বাংলার সাথে সাথে ইংরেজি টার্মগুলো আমরা লিখে নিই। তো ব্রেনের পরে হচ্ছে আমাদের বলেছিলাম যে ব্রেনের রাইট হ্যান্ড হাইপোথ্যালামাস, আর হাইপোথ্যালামাসের নিচে ছোটা ডন বা এর থেকে ছোটো যে আমাদের মানে কন্ট্রোল করে দেহের মধ্যে বস, তার নাম হচ্ছে আমাদের পিটুইটারি, তাই তো গো? পিটুইটারি। আর এই পিটুইটারি দুটো ভাগ তোমাদের বললাম, কি ভাগ? একটা অগ্রভাগ আর একটা হচ্ছে পশ্চাৎ ভাগ। তো পশ্চাৎ ভাগ আর এই ভাগটা গল্পটা পরে বলবো। যাই হোক, এই পিটুইটারি থেকে এমন কিছু পদার্থ খরিত হয় যেটা নির্দিষ্ট গ্রন্থির ওপরে ক্রিয়া করে। তো আমরা এখানে যে গ্রন্থির জায়গায় যদি আমি লিখি, এখানে কি লিখবো? থাইরয়েড গ্ল্যান্ড। কি লিখবো? থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি, তাই তো? প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছিলাম এই থাইরয়েড গ্রন্থি থেকে কী কী হরমোন খরিত হয় গো? T4 T3 টেট্রা আয়োডো থাইরোনিন, সেটা হচ্ছে T4, আর T3 হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন। এই দুটি হরমোন কিন্তু খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। এবার লিখে আসলাম না বিগ বস বা হাইপোথ্যালামাস কী করে? আমার একটা কোনো পদার্থ খরিত করে পিটুইটারির উপরে, যেটা হচ্ছে আমাদের কী বলে ওটাকে? TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন থেকে বুঝে যাব যে এটা নিশ্চয় থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করার জন্যই খরিত হচ্ছে। তো ডায়েট কিন্তু কাজ করছে না। এই TRH হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে পিটুইটারিকে কী করছে? আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে বা স্টিমুলেট করছে বা ত্বরান্বিত করছে। কি বলছি আমরা? ত্বরান্বিত করছে কিংবা উদ্দীপিত করছে। কি করার জন্য? যে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো খরিত হয় T4 T3, সেটা যাতে থাইরয়েড গ্ল্যান্ড ক্ষরণ করে। পিটুইটারি গ্ল্যান্ড কী হবে? হাইপোথ্যালামাসের যে খরিত পদার্থ TRH, কি বললাম? TRH মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। যে পদার্থটা রিলিজ হচ্ছে সেটা পিটুইটারিকে কী করছে? স্টিমুলেট করছে, অর্থাৎ ত্বরান্বিত করছে। তার ফলে পিটুইটারি একটি স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করছে, যার নাম হচ্ছে আমাদের TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এ পুরোপুরি এসে থাইরয়েড গ্ল্যান্ডকে পজিটিভ সিগন্যাল বা ত্বরান্বিত করার পরে এই থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু আমাদের প্রয়োজন মতো T3 আর T4 হরমোন ক্ষরণ করে। এতটুকু ছিল তোমাদের সঙ্গে আমার গল্প করার ব্যাপার। তুমি এতটুকু জানো, প্রিভিয়াসও পড়ে এসছো নিয়ন্ত্রণটা। আর একটা মেকানিজম পড়েছিলে তোমরা, ফিডব্যাক। দেখা গেল দেহের মধ্যে যখন এই T4 কিংবা থাইরয়েড হরমোন এদিকে আমরা কী বললাম? বেশি হয়ে গেল দেহের মধ্যে। বেশি হয়ে গেলে কি করবে? এই হরমোনগুলি কিন্তু পিছনে যে ব্লাড বুঝতে পারে, ব্রেন সেন্স করতে পারে, সেখানে কিন্তু আমরা কি বলেছিলাম? নেগেটিভ সিগন্যাল যায়। হাইপোথ্যালামাসেও নেগেটিভ সিগন্যাল যাবে যে না, আর হরমোনের দেহে দরকার নেই। তখন এই হাইপোথ্যালামাস পিটুইটারিকে আবার প্লাস দিয়েছিল, তখন এখন আবার নেগেটিভ দিবে যে না, হরমোন তৈরি হয়ে গেছে, আর দিতে হবে না। তার ফলে আমাদের হরমোনটার পরিমাণ কমে গিয়ে একটা কন্ট্রোল হয়ে যায়, তাই তো? যখনই এই হরমোনের পরিমাণ বেড়ে যাবে, রক্তের মাধ্যমে আমাদের কে সেন্স করবে গো? ব্রেন সেটা সেন্স করবে। রক্তের মাধ্যমে মস্তিষ্ক সেন্স করে কি করবে? আমাদের সবগুলো যে আমাদের নিচের, তার নিচের যে মানে বসগুলো বা গ্রন্থিগুলো আছে, সেগুলোকে নেগেটিভ সিগন্যাল দিয়ে সেগুলোকে, সেই হরমোনের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করছে। এবার যদি দেখা গেল আমাদের দেহের এই হরমোনের পরিমাণ কি হচ্ছে? কমে গেছে। আমাদের দেহে কি হবে? হরমোনের পরিমাণটা কমে গেছে, অর্থাৎ আমাদের দরকার। তখন আবারও রক্তের মাধ্যমে ব্রেন সেন্স করতে পারে যে আমার দেহের মধ্যে এই T4 কিংবা T3 হরমোন দরকার। তখন কি হবে? এই রক্ত পুরোপুরি ব্রেনকে একটা সিগন্যাল দেবে যেটা হচ্ছে পজিটিভ। তারপরে ব্রেন কি করবে? হাইপোথ্যালামাসকেও কিন্তু আমাদের পজিটিভ সিগন্যাল দেবে। আর হাইপোথ্যালামাস পজিটিভ পাওয়া মানে পিটুইটারিও কিন্তু আমাদের পজিটিভ সিগন্যাল পাবে, অর্থাৎ স্টিমুলেট বা ত্বরান্বিত হবে। তার ফলে TSH থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপিত করে এই নির্দিষ্ট T4 কিংবা T3 হরমোনগুলো ক্ষরণ করে। এতটুকু গল্প তোমরা জানতে। নেগেটিভ ফিডব্যাক, এটাকে বলেছিলাম নেগেটিভ ফিডব্যাক। এটা কি বলেছিলাম গো? নেগেটিভ ফিডব্যাক মানে বারণ করছে যে আর লাগবে না। আর এটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক। আর এটাকে আমরা কি বলেছিলাম? ফিডব্যাক মেকানিজম। তোমরা পড়েছিলে না? ঠিক আছে, এবার দেখো আসি আমরা এই হরমোনের জায়গাতে। এই T4 হরমোন আর T3 হরমোনের কিন্তু গঠনগত উপাদানের নাম হচ্ছে, প্রধান উপাদানের নাম হচ্ছে আয়োডিন।
নোট করো তোমরা, কি বলবে এটাকে? আয়োডিন। আয়োডিন ছাড়া কিন্তু এই দুটি হরমোন তৈরি হওয়ার প্রবাবিলিটি খুব দেহের মধ্যে কম। দেখা গেল যে কোনো জীবের বা আমাদের দেহের মধ্যে আয়োডিনের পরিমাণটা কমে গেছে, তাহলে এই হরমোনটা তৈরি হবে না, যেহেতু এর গঠনগত মেন উপাদান কি আমাদের মনে রাখতে হবে? আয়োডিন। দেখো নামই বলে দিচ্ছে, ট্রাই আয়োডো বা টেট্রা আয়োডো থাইরোনিন। আয়োডো কথাটা আছে না, দেখো আয়োডিন থেকে আয়োডো কথাটা, এর ফুল ফর্ম কি বলবে গো? T4 টেট্রা আয়োডো থাইরোনিন, আরেকটা হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন। তাহলে তার মধ্যে নিশ্চয়ই আয়োডিনটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে বা গুরুত্বপূর্ণ কাজ করছে। দেখুন দেখা গেল যে আমাদের দেহের মধ্যে বা আমাদের দেহের পুষ্টির মধ্যে আয়োডিনের পরিমাণ কম, তাহলে আয়োডিন যেহেতু কম যদি হয় তাহলে এই দুটো হরমোন তৈরি হবে না। কারণ কেন? যে এই আয়োডিন যে আমরা T4 আর T3 হরমোনের গঠনগত উপাদান আমরা কি বললাম? আয়োডিন। এবার আয়োডিন নেই মানে কি এই দুটো হরমোন তৈরি হবে না, তাহলে দেহের মধ্যে আমাদের হরমোনের পরিমাণটা কমে যাবে। কিন্তু অথচ দেখা গেল আমাদের দেহের মধ্যে এই T4 কিংবা T3 হরমোনের খুব দরকার। তখন তো ব্রেন সেন্স করবে কীরকম? ব্রেন পজিটিভ সিগন্যাল দেবে হাইপোথ্যালামাসকে, আর ব্রেনের পার্ট তো হাইপোথ্যালামাস বলেছিলাম। তো হাইপোথ্যালামাস পিটুইটারি কী করবে? পজিটিভ চার্জ দিলে বা পজিটিভ স্টিমুলেট করলে কী হরমোন ক্ষরণ করে পিটুইটারি? TSH। এটাই নোট করো, TSH। এই হরমোন যদি বেশি পরিমাণে ক্ষরিত হতে শুরু করে তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ড কী করবে? বেশি করে বৃদ্ধি হয়ে যাবে না? আর এই থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের গলার গ্রীবাদেশের দুই পাশে থাকে আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এই TSH যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি পরিমাণটা বেড়ে যায় তাহলে কার উপরে বেশি কাজ করবে? থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করবে। থাইরয়েড গ্রন্থি বাধ্য হয়ে কী হবে? নিজের বৃদ্ধি ঘটাবে আর অধিক পরিমাণে T3 আর T4 হরমোন ক্ষরণ করবে। যে এই অবস্থাটা হবে তার নাম বলা হচ্ছে, তোমরা মনে রাখো, সরল গয়টার বা গলগণ্ড রোগ। নাম শুনেছি তো, গলগণ্ড রোগ, যেটাকে বলা হয় বেশিরভাগই বলে নর্মাল ক্ষেত্রে দুই ধরনের বলা হয় গলগণ্ড রোগ। আয়োডিনের অভাবে হয়, অর্থাৎ আয়োডিন কার মেন উপাদান? T4 আর T3 আর T4 এর মেন উপাদান হচ্ছে আমাদের আয়োডিন। আর আয়োডিন না থাকলে কি হবে? T4 আর T3 হরমোনটা তৈরি হবে না। কিন্তু দেহের মধ্যে যদি T4 কিংবা T3 হরমোনের দরকার হয় তাহলে পিটুইটারি গ্রন্থি পজিটিভ স্টিমুলেশন দেবে কার মাধ্যমে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH, যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে বেশি করে উদ্দীপিত করার চেষ্টা করবে, যার ফলে থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি হবে। আর এই থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের গ্রীবাদেশের ট্রাকিয়ার দুই পাশে। যদি ট্রাকিয়ার দুই পাশে থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি পায় তাহলে কি আমাদের গলাটা ফুলে যাবে না? রাস্তাঘাটে তোমরা প্রায় অনেকে দেখতে পাবে যে অনেকেরই গলাটা প্রায় ফুলে গেছে। যেমন এর আগে আমরা ছবি আঁকলাম না, কুসিং সিনড্রোমের ছবিটা মনে আছে তো? ভিডিওটা রিভার্স করো আর বা ভিডিওটা পিছনে করে দেখে নাও যে আমি কীভাবে ছবিটা এঁকেছিলাম। ওখানে আমরা কাঁধের উপরে এঁকেছিলাম, এখানে আমাদের কী হবে দেখবে, গলার মধ্যে গলাটা আমাদের কি হয়? এই যে গলা থাকে, গলাটা এরকমভাবে ফুলে যায়, বোঝা গেল? গলাটা কী হবে গো? ফুলে যাবে। তখন তাকে আমরা কি বলবো? গলগণ্ড রোগ বা সরল গয়টার রোগ। গলগণ্ড রোগ, গলাটা ফুলে যাচ্ছে, গলাতে গন্ডগোল হচ্ছে, কার মাধ্যমে? যখন আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডের এক্সেস বৃদ্ধি হচ্ছে, তখন আমাদের গলাটা ফুলে যাচ্ছে না। কেন হচ্ছে তাহলে? মেনলি বলবে আয়োডিনের অভাবে। আর আয়োডিন কার মেন উপাদান? আমাদের T4 আর T3 হরমোনের, যেটা কে ক্ষরণ করে? থাইরয়েড গ্ল্যান্ড। বোঝা গেল তো? এতটুকু মনে রাখলে তোমার কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে এখানে মেন পয়েন্ট কি? আমাদের যে গলগণ্ড রোগ, যেটা গলগণ্ড রোগের নাম কি? আমাদের নাম্বার করলো 6 নম্বর গলগণ্ড রোগ, যাকে আবার সরল গয়টারও বলা হয়, যেটা আমাদের গলায় বেশিরভাগই দেখা যায়। কার প্রভাবে হয়? TSH এর অধিক ক্ষরণে। TSH এর বেশি ক্ষরণে কি হবে? TSH এর বেশি যদি খুব ক্ষরণ হয় তাহলে কিন্তু আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডটা কী হবে গো? বৃদ্ধি হবে। আর বৃদ্ধি হওয়া মানে কি? আমাদের গলায় তো আছে থাইরয়েড গ্ল্যান্ড, সেটা আকার বেরিয়ে গেলে আমাদের গলাটা ফুলে যাবে। সেই কেসটাকে আমরা কি বলবো? সরল গলগণ্ড রোগ। বোঝা গেল? ক্লিয়ার? মুছে দিই। আগের যে রোগটি পড়লাম তার নাম আমরা কি বললাম? সরল গলগণ্ড বা গয়টার। কি রোগ বলবো আমরা? সরল গলগণ্ড বা গয়টার। এবার আরেকটা গয়টার পড়বো, কিন্তু সেই গয়টারটা আমাদের গলাতে হবে না। তার যে রোগটা পড়বো তার কিন্তু প্রধান বৈশিষ্ট্য, তাদের মুখ বা চোখ দেখে কিন্তু বোঝা যাবে যে তার এই রোগটি হয়েছে। সেই রোগটির নাম আমরা এখনই বলবো, যার নাম হচ্ছে আমাদের গ্রেভস বর্ণিত রোগ। গ্রেভস বর্ণিত রোগ, ঠিক আছে?
এবার এই রোগ সম্বন্ধে পড়বো। তোমাদের প্রশ্ন হয় যে গ্রেভস বর্ণিত রোগ কোন হরমোনের প্রভাবে হয়? সিম্পলি লিখবে গ্রেভস বর্ণিত রোগ থাইরক্সিন অর্থাৎ T4 হরমোনের অধিক ক্ষরণে কিন্তু এই রোগটি বেশি করে হয়। দেহের মধ্যে যদি এই থাইরক্সিন হরমোন বা T4 হরমোনের পরিমাণ যদি বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে কিন্তু একটা আমাদের দেহের মধ্যে ব্যালেন্স নষ্ট হয় আর দেহের মধ্যে তখন আমাদের নানান রকমের রোগের উপসর্গ দেখা যায়। আর এই গ্রেভস বর্ণিত রোগের যদি বাংলা তুমি জানতে চাও তাহলে খুব ইজি, যেটাকে বলা হয় বহিঃচক্ষু গয়টার। বহিঃচক্ষু গয়টার, দেখো নাম দেখেই তুমি কিন্তু বলে দিতে পারবে কীরকম। বহিঃচক্ষু গয়টার মানে আমাদের অ্যাফেক্টেড এরিয়াটা বা যার উপরে এই হরমোনের বাজে ইম্প্যাক্টটা পড়বে সেটা হচ্ছে আমাদের চোখ। যদি দেহের মধ্যে এই T4 হরমোনের পরিমাণটা বেড়ে যায়, এই T4 হরমোনের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে আমাদের চোখটা কি হয়, চোখের যে অক্ষিগোলক সেটা কিন্তু আয়তনটা বেশি করে বেড়ে যায়। আর কি হবে, দেখে মনে হবে আমাদের চোখটা যেন সামনে বেরিয়ে চলে আসছে। বুঝা গেল? তাহলে এই রোগটাকে বলা হবে গ্রেভস বর্ণিত রোগ। তোমাদের শুধু সিম্পল কোশ্চেন আসবে এই গ্রেভস বর্ণিত রোগ কোন হরমোনের প্রভাবে হয়, তাহলে কি বলবে তোমরা? T4 হরমোন অর্থাৎ থাইরক্সিন হরমোনের যদি বেশি করে পরিমাণ বেড়ে যায় দেহের মধ্যে, তাহলে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আমাদের চোখের ওপরে। কি হবে? চোখের যে আমাদের অক্ষিগোলক, চোখের যে আমাদের অক্ষিগোলক বলতে যদি আমরা একটা চোখ ধরি, চোখের যে আমাদের অক্ষিগোলক, এই অক্ষিগোলকটা কিন্তু কী হবে, আয়তনে অনেকটা বেড়ে যাবে। আর দেখে মনে হবে যে অক্ষি কোটর বলা হচ্ছে, মানে চোখের যে আমাদের এই যে কপালের নিচে যে আমার চোখের যে গর্তটা একটু হালকা মনে হয় যেন গর্ত, সেই গর্ত জায়গাটা আমরা কি বলবো, অক্ষি কোটর, তাই তো? অক্ষি কোটর থেকে মনে হয় যেন চোখটা সামনে বেরিয়ে চলে আসছে। এই জন্য এই রোগকে বলা হচ্ছে বহিঃচক্ষু গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ। তাহলে যদি কোশ্চেনে তোমাদের থাকে যে গ্রেভস বর্ণিত রোগ কোন হরমোনের প্রভাবে হয়, তাহলে তোমরা কি বলবে? থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে দেহের মধ্যে যে পরিবর্তনটা হয় তার ফলে যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বহিঃচক্ষু গয়টার। এই রোগের বৈশিষ্ট্য আমরা মনে রাখবো যে চোখের গোলকটা আয়তনটা বেড়ে যাবে আর অক্ষিকোটর থেকে মনে হয় চোখটা একেবারে বেরিয়ে আসছে। এটা আমরা সহজভাবে মনে রাখবো, এটা হচ্ছে গ্রেভস বর্ণিত রোগ, যার বাংলা হচ্ছে বহিঃচক্ষু গয়টার। বোঝা গেল? তাহলে গয়টার আমরা দুটো পড়লাম, একটা সাধারণ গয়টার, এটা হচ্ছে আমাদের বহিঃচক্ষু গয়টার। আর ডায়াবেটিস দুই রকম পড়লাম, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিটাস। আর একেবারে প্রথমেরটা কি পড়েছিলাম আমরা? কুসিং সিনড্রোম। কার প্রভাবে হয়? ACTH এর কীভাবে হয়? অধিক ক্ষরণের ফলে হয়। তারপর আমরা কী রোগ পড়লাম? বামনত্ব। তারপরে অতিকায়ত্ব পড়লাম, গ্রোথ হরমোনের প্রভাবে। এইসব সুন্দর করে তোমরা মনে রাখবে, দেখবে আর এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না। একেবারে ইন্ট্রোডাকশন প্রিভিয়াস তোমাদের ক্লাসে বলেছিলাম যে এই চ্যাপ্টারটা পড়তে পড়তে তোমরা এমন মজা পেয়ে যাবে। আর আমি কিন্তু তোমাদের বেশি করে পড়াচ্ছি না এই কারণেই, অনেক ছেলে আমাকে প্রশ্ন করেছে কমেন্টে, যেমন কোয়েল কিংবা নূর, এরা প্রশ্ন করেছে ক্লাসটা বড় হচ্ছে না কেন। বড় না হওয়ার কারণ একটাই, যে তোমরা সহজেই ব্যাপারটাকে ধরে রাখতে পারো প্লাস মনে রাখতে পারো। বুঝতে পেরেছো? আর কোয়েল, নূর, তোমরা খুব ভালো পড়াশোনা করছো, চালিয়ে যাও। আর আজকে ক্লাসের পর অবশ্যই আমার ক্লাসগুলো তোমরা কি করবে, ছবি তুলে টেলিগ্রাম চ্যাট বক্সে অবশ্যই পাঠাবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আমরা আসবো আমাদের দেহের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, ঠিক আছে? ততক্ষণ তোমরা এই পড়াশোনা চালিয়ে যাও আর পুরোপুরি নোট করে আমাকে টেলিগ্রাম চ্যাট বক্সে পাঠাতে থাকবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের সাথে থাকো। আর আমাদের সাথেই